সদ্য সদ্য কয়েকদিন আগেই আমরা ক্রিসমাস পেরিয়ে এলাম, আর কয়েকদিন পরেই আমরা নতুন একটা বছরে পা দিতে চলেছি। আমার সমস্ত বন্ধুদের একটা নরম ইয়াম্মি প্লাম কেক দিয়ে আগামী বছরের অগ্রিম শুভেচ্ছা জানালাম। দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সফট আর ভেতরটায় কতটা রিচ হয়েছে। আর প্লাম কেকের রেসিপিগুলো দেখে হয়তো অনেকেই ভাবেন যে এটা করা খুব কঠিন, কিন্তু বিশ্বাস করুন, প্রতিটি উপকরণ আমি যেভাবে দিয়েছি মেজারমেন্ট কাপ মেপে একবার যদি বাড়িতে এইভাবে কেকটা তৈরি করা আপনারা শিখে নেন, তাহলে আপনারা বাজার থেকে কখনো আর প্লাম কেক কিনে খাবেন না। এতটাই খেতে ভালো হয় বাড়ির তৈরি প্লাম কেকগুলো। প্রথমেই মেজারমেন্ট কাপের 1 কাপ অরেঞ্জ জুস একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ টুটি ফ্রুটি। টুটি ফ্রুটির পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন। আমি মোটামুটি 2 টেবিল স্পুন হিসাবেই জিনিসগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস অ্যান্ড নাটসের পরিমাণ কিন্তু বাড়াতে বা কমাতেও পারেন। আমি এখানে নিয়েছি ওয়ালনাট, অ্যাপ্রিকটগুলো গোটা গোটা ছিল, আমি আমার কাজের সুবিধার জন্য কুচি করে নিয়েছি। ব্লুবেরি, ব্ল্যাকবেরি, আমরা নর্মাল যে কিশমিশ খাই সেই কিশমিশ, কালো কিশমিশ বা যেটাকে আমরা রাইসিন বলে চিনি সেটা, আর নিয়েছি শুকনো চেরি, আর আছে শুকনো স্ট্রবেরিগুলো আমি একটু টুকরো করে নিয়েছি কাজের সুবিধার জন্য। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো ফ্রুটস অ্যান্ড নাটসও দিতে পারেন, পেস্তাচিও বা অন্যান্য ধরনের যে কোনো পছন্দ মতো ফ্রুটস অ্যান্ড নাটসে আপনারা দিতে পারেন। সমস্ত উপকরণগুলো আমি এই অরেঞ্জ জুসটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি শুকনো খেজুর এই কেকটার মধ্যে ইউজ করতে চান, সেক্ষেত্রে শুকনো খেজুরগুলো একটু টুকরো টুকরো করে কেটে কিন্তু এই সময়ই অরেঞ্জ জুসের মধ্যে আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে। তবে আমি শুকনো খেজুরটা ইউজ করিনি এই কেকটাতে। আর যে অ্যাপ্রিকট আর স্ট্রবেরিটা গোটা ছিল সেটাও আমি কেটে দিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণগুলো ওভারনাইট আমি ভিজিয়ে রাখবো অরেঞ্জ জুসটার মধ্যে। সেটা অনেকটাই কিন্তু অরেঞ্জ জুসটা সোক করে নিয়ে এই ফ্রুটগুলো অনেকটাই ফুলে উঠবে। সারা রাত ভিজিয়ে রাখার পর এখন দেখেই বুঝতে পারছেন ড্রাই ফ্রুটগুলো কতটা পরিমাণ ফুলে উঠেছে। তো এবার এর মধ্যে আরও কয়েকটা উপকরণ যোগ করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুর, যেগুলো খুব নরম খেজুর হয়, আমি সেই খেজুরটা ইউজ করছি, সেই জন্য আমি পরে দিলাম। এটা যদি ওভারনাইট সোক করা হয় এত নরম হয়ে যায় যে কেকটা তৈরির পর খাবারের সময় বুঝতেই পারা যায় না। আর এর মধ্যে দিচ্ছি মোরব্বা, চাল কুমড়োর মোরব্বা একটু টুকরো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ। একটু বেশি করে দিলাম কারণ কেকটাতে চাল কুমড়োর মোরব্বাটা খেতে কিন্তু দারুণ লাগে। এবারে কেকের যে মিষ্টতা আর ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। সেই জন্য মেজারমেন্ট কাপের ফুল কাপের একটু কম, প্রায় 1 কাপের 3 ভাগের মতো আমি চিনি নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা ছোট এলাচ। আপনারা কেকের মিষ্টতা যদি খুব বেশি রাখতে চান, সেক্ষেত্রে পুরো 1 কাপ চিনি কিন্তু ইউজ করতে হবে। আমি একটু অল্প রাখছি, খুব বেশি মিষ্টি ভাবটা আমার ভালো লাগে না বলে। আর 8-10টার মতো ছোট এলাচ দিয়েছি। এবারে এটা কিন্তু দিতেই হবে প্লাম কেকের যে রিচনেস আর ফ্লেভারটা বাড়ানোর জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ দারচিনির গুঁড়ো। হাতের কাছে যদি শুকনো আদার গুঁড়ো থাকে, সেক্ষেত্রে এই মুহূর্তেই 1/2 চা চামচ শুকনো আদার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো সব কিছু একসঙ্গে একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ভালো মতো গুঁড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে এই গুঁড়োগুলোকে একটু এভাবে ছেঁকে নিচ্ছি, কারণ ছোটো এলাচের যে ছালের অংশটা সেটা তাহলে এই ছাঁকনির মধ্যে থেকে যাবে। আর যে বাকি গুঁড়োটা সেটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ জল। একসঙ্গে একদম লো ফ্লেমে এটাকে এবারে নাড়াচাড়া করতে করতে চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব। চিনি ক্যারামেলাইজ করার সময় একটা কথা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে, এটা যদি খুব বেশি ক্যারামেলাইজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা তিতো হয়ে যাবে এবং পুরো কেকটাতেই একটা তিতো ভাব চলে আসবে, খাওয়া যাবে না। তাই যখনই ক্যারামেল কালারটা ভালো মতো চলে আসবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। যখনই বুঝতে পারবেন ক্যারামেল কালারটা চলে এসেছে, তখনই এর মধ্যে আরও 1/4 কাপ জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তবে আপনারা যদি একদম প্রথমবারের জন্য এই ক্যারামেলটা তৈরি করতে চান, সেক্ষেত্রে চিনির সঙ্গে দারচিনি গুঁড়োটা দেবেন না। আগে চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর বাকি গুঁড়ো উপকরণগুলোর সঙ্গে দারচিনি গুঁড়োটা যোগ করবেন।
এবার কেকের ব্যাটারটা রেডি করব, সেজন্য একটা বড় পাত্রে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 1 চা চামচ নুন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু নুন দিলে তার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে যতটা পরিমাণ চিনি ব্যবহার করেছি একই পরিমাণে গুঁড়ো দুধটাও নিয়েছি, অর্থাৎ 1 কাপের 3 ভাগের মতো আমি এখানে গুঁড়ো দুধটা নিয়েছি। পুরোপুরি 1 কাপও আপনারা নিতে পারেন। তো সমস্ত উপকরণগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অরেঞ্জ জুসের মধ্যে যে সমস্ত ফ্রুটস অ্যান্ড নাটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো সবগুলোই দিয়ে দিলাম। আর একই সাথে দারচিনি গুঁড়োর সঙ্গে চিনিটা যেটা ক্যারামেলাইজ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। চিনিটা ঠান্ডা হয়ে একটু ফ্রাই প্যানের গায়ে লেগে গেছে, তবে এটাও কিন্তু আমি দেবো, সেটা আমি পরে দেখাচ্ছি। তবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল, বা যে কোনো আপনারা ভেজিটেবল অয়েলই ব্যবহার করতে পারেন, বা গলিয়ে নেওয়া বাটারও এই মুহূর্তে ইউজ করতে পারেন। আমি আজকে সমস্ত উপকরণ একদম মেজারমেন্ট কাপ মেপে আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি কোনো কারণে মেজারমেন্ট কাপ না থাকে, বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি দিয়েই আপনারা এই মেজারমেন্টটা করে নিতে পারবেন। তবে সেই মেজারমেন্টটা কিন্তু একদম সেম বাটি বা কাপ দিয়ে প্রতিটা উপকরণের মেজারমেন্টটা করে নেবেন। আর আমি ফ্রাই প্যানটা সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একদম মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ জল দিয়ে আমি ফ্রাই প্যানটা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের সামনেই দেখিয়ে দিলাম। ওই 1/2 কাপ পরিমাণ জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে ব্যাটারটাতে কিন্তু আরও কিছুটা পরিমাণ জল লাগবে, সেজন্য আমি এখানে 1 কাপ জল নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করছি। তবে আপনারা আটা বা ময়দা যাই দিয়েই এই কেকটা তৈরি করুন না কেন, ময়দার বা আটার কোয়ালিটি অনুযায়ী 1/4 কাপের মতো জল কম বা বেশি কিন্তু লাগতে পারে। খুব বেশি কম বেশি হবে না, অল্প একটু জল কম বেশি লাগতে পারে। তো এখনও ব্যাটারটা বেশ ঘন আছে, আমি বাকি জলটুকুও দিয়ে দিচ্ছি, মানে পুরো 1 কাপ জলটাই আমি এখানে ইউজ করলাম। আপনারা জলের বদলে আগের থেকে ফুটিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়া দুধও ইউজ করতে পারেন। তবে আমি যেহেতু গুঁড়ো দুধটা আগে ইউজ করেছি, সেজন্য জল দিয়েই ব্যাটারটা বানালাম। প্লাম কেকের ব্যাটারের কনসিস্টেন্সি একদম ঠিকঠাক চলে এসেছে। এবারে এর মধ্যে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি চা চামচের 2 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু আমি 1 চা চামচের সামান্য কম দিচ্ছি, মানে ভর্তি ভর্তি 1 চা চামচ দিচ্ছি না, আবার খুব বেশি কমটাও কিন্তু দিচ্ছি না। মোটামুটি প্রায় 1 চা চামচের মতো আমি দিয়ে দিলাম খাবার সোডা। এবারে খুব হালকা হাতে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর কেক তৈরির ব্যাটার যখন বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেবেন, চেষ্টা করবেন একই দিকে হালকা হাতে সমস্ত উপকরণগুলো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়ার। কেক তৈরির ব্যাটারের মধ্যে যখনই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে মিশিয়ে নেওয়া হবে, তারপরে কিন্তু খুব বেশিক্ষণ অপেক্ষা করা চলবে না, সঙ্গে সঙ্গেই প্রায় কেক মোল্ডে ঢেলে নিতে হবে। আমি এখানে 2 রকমের কেক মোল্ড আগেই তৈরি করে রেখেছি। একটা কেক মোল্ডে আগে তেল বুলিয়ে তার উপর থেকে সামান্য ময়দা দিয়ে কেক মোল্ডটা তৈরি করে রেখেছি। আর একটা কেক মোল্ডে আমাদের নর্মালি বাড়িতে থাকা অঙ্কের যে সাদা পাতাগুলো হয়, তাতেই সাদা তেল বুলিয়ে কিছুটা হোমমেড বাটার পেপারের মতো তৈরি করে নিয়েছিলাম। তো দুটো কেক মোল্ডের মধ্যে আমি অলরেডি কেকের ব্যাটারটা ভালোভাবে নিয়ে নিয়েছি। কেকটা বেক হওয়ার পরে উপর থেকেও যাতে খুব সুন্দর একটা দেখতে হয়, সেজন্য এর মধ্যে আমি ওয়ালনাট, টুটি ফুটি, কিছু বেরি আর অ্যালমন্ড, বাদাম এইসব দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আর এই দুটো কেক মোল্ড আমি দুটো জায়গায় তৈরি করব। একটা তো কেক ওভেনে তৈরি করব, আর একটা নর্মাল আমাদের যে গ্যাস ওভেন তাতেই আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো প্রথমেই কেক ওভেনের মধ্যে এটা ঢুকিয়ে দিলাম মোল্ডটা। আর কেক ওভেনটাকে কিন্তু আমি অলরেডি 5-6 মিনিটের মতো প্রিহিট করে রেখেছি। এবারে চলুন গ্যাস ওভেনে যে কেকটা তৈরি করব সেটা দেখে নিই। আমি গ্যাস ওভেনেও ফুল হিটে এই একটা বড় পাত্রের মধ্যে কিছুটা বালি দিয়ে আগে প্রিহিট করতে বসিয়েছিলাম 10 থেকে 12 মিনিটের মতো। বালিটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে কেকটা বসানোর জন্য আমি স্ট্যান্ডটা রেডি করে নেব। স্ট্যান্ডটা রেডি করে নিয়ে আমি গরম বালিতে 1/2 কাপের মতো জল ছিটিয়ে দিলাম। এভাবে কেকটা তৈরি করলে কেকটা কিন্তু ভীষণ সফট হয়। কেক ওভেনের থেকেও কিন্তু এইভাবে বালিতে যদি একটু জল দিয়ে আপনারা কেকটা তৈরি করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেকটা কতটা সফট হচ্ছে। তো কেক মোল্ডটা সাবধানে বসিয়ে দিলাম, কারণ এই পাত্রটা বেশ ভালো মতো গরম। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 0.5 ঘন্টা থেকে 45 মিনিটের মতো। এদিকে
কেক ওভেনে যে কেকটা বসিয়েছিলাম সেটাও কিন্তু ভালো মতো ফুলতে শুরু করে দিয়েছে। প্রায় 20 থেকে 25 মিনিট পর কেকের ওপরের কালারটা কিন্তু ভালো মতোই চেঞ্জ হয়ে গেছে, আর কেক বেকের দারুণ একটা গন্ধে আমার পুরো রান্নাঘর মমো করছে। এবারে একবার চেক করে নিচ্ছি কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা। একদম মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি কাঠিটার গায়ে কিছু লেগে আছে কিনা। যদি কেকটা কাঁচা থাকে তাহলে ব্যাটারটা কিন্তু কাঠির গায়ে লেগে থাকবে। যেহেতু কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে কেকটা ভেতর পর্যন্ত ভালো মতো বেক হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হোক, আর ওদিকে চলুন গ্যাসের ওভেনে যে কেকটা বসিয়েছিলাম সেটা একটু চেক করে নিই। অবশ্য গ্যাস ওভেনে কেক বেক হতে একটু সময় লাগে। এটা এখন ওই 25-30 মিনিটের মতো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে ভেতরটা এখনও হয়নি, এখানটা বেশ ভালো মতো নরম আছে। কাঠিটা ঢুকিয়ে দেখছি কাঠির গায়ে কিন্তু নিচের দিক থেকে ব্যাটার লেগে আসছে, মানে আরেক কিছুক্ষণ হবে। আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করা আছে। প্রথমে কেকটা বেক করতে দেওয়ার পর মিনিট 5 মতো আমি হাই ফ্লেমেই রেখেছিলাম, তারপরে ফ্লেম কমিয়ে মিডিয়াম টু লোয়ে করে দিয়েছি। আরও বেশ কিছুক্ষণ বেক করেছি। আমি সব মিলিয়ে এই কেকটাকে 45 মিনিট থেকে 50 মিনিটের মতো বেক করেছি। মাঝখানে একবার মাত্র ঢাকাটা খুলে আমি চেক করেছিলাম, তারপরে আর একবারও ঢাকাটা খুলিনি। বারবার যদি ঢাকা খুলে চেক করা হয় সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো মতো ফুলবে না। কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিলাম। কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেকটা ভালো মতো বেক হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এখনও কেকটা ভালো মতো গরম আছে, তাই সাবধানে এই কেক মোলটাকে একটু তুলে নিচ্ছি। আর এটা একটু ঠান্ডা হলে তারপরে কাটবো। অনেকেরই মনে হয় গ্যাস ওভেনে কেকের কালার বা টেস্ট খুব একটা ভালো হয় না। আমি হলফ করে বলতে পারি গ্যাস ওভেন আর কেক ওভেনে কেকের কালার আর টেস্ট দুটোই একই হয়। শুধু সমস্ত পরিমাণ আর পদ্ধতিটা যদি ঠিকমতো মেনটেন করা যায় একই রকম হয়। এখনও যদি আপনি বাড়িতে একবারও প্লাম কেক বানিয়ে না থাকেন তাহলে আজকে হুবহু রেসিপিটা ফলো করে একবার বাড়িতে প্লাম কেকটা বানান। তারপরে নিজেরাই বলবেন বাজারের তৈরি প্লাম কেক ভালো না বাড়িতে তৈরি প্লাম কেকের টেস্ট 1000 গুণে ভালো। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।